আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের আজকের ক্লাসের মধ্যে হচ্ছে কেমিস্ট্রি 7 চ্যাপ্টার, অর্থাৎ হচ্ছে তোমাদের রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, তো তোমাদের ওই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু ফার্স্টে আমরা বেসিক কমপ্লিট করব। তারপর এর আগের বারের মতো আমরা হচ্ছে বেসিক থেকে কি কি সূত্র আসতে পারে সূত্র দেখবো বা ফর্মুলা দেখবো। তারপরে ফর্মুলা থেকে আমরা কি করব, ম্যাথ সলভ করব। তো ফার্স্ট আজকের ক্লাসে হচ্ছে তোমাদের জাস্ট বেসিক বোঝানো হবে যে কোনটা কাকে বলে, প্রত্যেকটার পদে কি কি আসতে পারে, বা তোমাদের ঘরের জন্য কি ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট, ওই টপিকগুলি কিন্তু সবকিছু ডিসকাস করবো। ঠিক আছে, তো চলো শুরু করি। সবাই রেডি হও। আজকে কেমিস্ট্রি হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, চ্যাপ্টার 7 আমাদের রাসায়নিক পরিবর্তন। চ্যাপ্টার হচ্ছে 7। চ্যাপ্টারটার নাম কি? রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। তো রাসায়নিক পরিবর্তনের মধ্যে আমরা একটা ফার্স্টে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে পরিবর্তন। তোমাদের বইটা খুললেই দেখবা যে তোমাদের ফার্স্ট ফার্স্ট পৃষ্ঠার মধ্যে আছে হচ্ছে তোমাদের দেওয়া আছে হচ্ছে তোমাদের পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন তোমাদের অনেক ঘিজিবিজি করে লেখা আছে, অনেকগুলো কথা দেওয়া আছে, কিন্তু এতগুলো মানে এগুলি পড়ে তো তোমাদের কোনো লাভ নেই। তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার সামনে আসতেছে, তো তোমাদের এতটুকুই পড়বা যতটুকু হচ্ছে তোমাদের কোশ্চেনে আসতে পারে, এবং তোমরা দেখবা ফুল অ্যান্সার করতে পারো কিনা, বা তোমরা দেখবা যেগুলি তুমি ফার্স্টে হচ্ছে অ্যান্সার করতে পারো সেগুলি কিন্তু লিখতে হবে তোমাদের। সো ইম্পর্টেন্ট টপিক গুলি হচ্ছে তোমাদের বেছে বেছে নিতে হবে এবং ওগুলি বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো ফার্স্টের টপিকটা হচ্ছে আমাদের পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন, ঠিক আছে। তো পদার্থের পরিবর্তনের মধ্যে আমরা দুইটা জিনিস দেখবো। পদার্থের পরিবর্তনে আমাদের দুইটা জিনিস ফার্স্টে জানতে হবে, যে পদার্থের পরিবর্তন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ফার্স্টটা হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন এবং সেকেন্ডটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। কি পরিবর্তন? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। টপিক কোন নাম্বার? ফার্স্ট টপিকের মধ্যে টপিকটার নাম হচ্ছে পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন দুই প্রকার, ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। কি কি? ফার্স্টে হচ্ছে ভৌত পরিবর্তন, সেকেন্ডে হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। ওকে, তাহলে চলো লিখি। হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন। আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। পরিবর্তন, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ওকে, তো আমরা দেখতে পারলাম পদার্থের দুইটা পরিবর্তন, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এখন এখন কোশ্চেন হচ্ছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনকে আমাদের কি কি আসতে পারে? ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনকে আমরা কিভাবে ব্যাখ্যা লিখতে পারবো? ফার্স্টে তোমাদের ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তন হচ্ছে তোমাদের পদার্থের বাহ্যিক পরিবর্তন। অর্থাৎ তোমরা যে কোনো একটা পদার্থ নিবা, ওই পদার্থের মধ্যে তোমরা দেখবা যে ভিতরের কোনো মানে অভ্যন্তরীণ কোনো পদার্থের পরিবর্তন হবে না, হবে কি বাহ্যিক পরিবর্তন, মানে বাইরের পরিবর্তন গুলো হবে। সাপোজ তুমি ধরো হচ্ছে ফ্রিজের মধ্যে আমরা জানি কি থাকে, বরফ থাকে, রাইট? তো বরফের মধ্যে হচ্ছে আমরা তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে বরফ যখন কঠিন অবস্থায় থাকবে তখন আমরা ওটাকে বলি হচ্ছে কি বরফ। তারপর ওইটার ভৌত পরিবর্তন হয়ে কি হবে? ভৌত পরিবর্তন ঘটে ওই পদার্থটার আমরা তরলে পরিণত করব, এবং তরলে পরিণত হওয়ার ফলে ওটা আমাদের কি হবে? পানি। তারপর এটা আমাদের যখন আমরা তাপ দিব তখন এটা কি কিসে পরিণত হবে? বাষ্পে। বাষ্পে পরিণত হবে। তার মানে পদার্থ আমরা এখানে কয়টা পাইছি? একটাই। এবং একটা পদার্থ কি? পানি। এবং ওই পানির কয়টা বৈশিষ্ট্য দেখতে পারলাম? তিনটা। এটা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। তো এই ক্ষেত্রে পানির কি কোনো পরিবর্তন হয়েছে? আমরা জানি পানির সংকেত কি?
H2O। তো এখান থেকে কি একটা অক্সিজেন বাদ দেওয়া হয়েছে, বা একটা হাইড্রোজেন কি আমাদের কোথাও দেওয়া হয়েছে, বা কোনো ইলেকট্রন কি গ্রহণ করা হয়েছে? গ্রহণ করা হয়নি। দ্যাট মিনস কি আমাদের পানি H2O H2O ই থাকবে, পানি পানিই থাকবে। তো এখান থেকে হচ্ছে অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হবে না, বাট বাহ্যিক পরিবর্তন হবে। তো আমরা এখানে এক্সাম্পলটা ইজিলি লিখতে পারবো। ফার্স্টে আমাদের থাকবে হচ্ছে বরফ, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে বরফ, তারপর এখান থেকে আমরা পাবো পানি, তারপর এখানে আমরা পাবো কি পানি, তারপর এটাকে তাপ দিলে কি হবে? বাষ্প, বাষ্প, বাষ্পে পরিণত হবে। সো পানির কি হইলো? বাহ্যিক পরিবর্তন ঘটছে। কি পরিবর্তন? বাহ্যিক পরিবর্তন ঘটেছে। আবার দেখো রাসায়নিক পরিবর্তন, তার মানে ডিসক্রিপশন আসলে তোমাদের খাতে যদি বলে যে ভৌত পরিবর্তন নিয়ে একটা সংজ্ঞা দাও এবং পানি কেন একটা ভৌত পরিবর্তন উদাহরণ দাও, ইজিলি কিন্তু লিখতে পারবা। এখন আসো রাসায়নিক পরিবর্তনের মধ্যে তোমাদের রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন মনে কর বলবা ভৌত না, এটা কিন্তু আবার বাহ্যিক পরিবর্তন, এটা কি হবে? অভ্যন্তরীণ পরিবর্তন। অর্থাৎ কোন একটা পদার্থ অন্য কোনো পদার্থের সাথে সংমিশ্রণে নতুন কোনো পদার্থ তৈরি করা, বা অক্সিজেনের প্রভাবে বা হাইড্রোজেনের প্রভাবে যদি নতুন মিশ্রণের ফলে নতুন কোন একটা পদার্থ তৈরি করে বা উৎপাদ উৎপন্ন করে, সেটাই আমাদের কি হবে? সেটাই হবে আমাদের রাসায়নিক পরিবর্তন। জাস্ট এক্সাম্পল, ধরো তোমাদের এখানে আসা হচ্ছে মিথেন, মিথেন CH4, মিথেন নিছো, এটা আমাদের কি একটা পদার্থ, এটার সাথে তুমি আরেকটা পদার্থ যোগ করো, পানি যোগ করো, পানি, ঠিক আছে? তার মানে তুমি এখানে কয়টা পদার্থ নিছো? দুইটা। এই দুইটাকে তুমি বিক্রিয়া করো, ওর কি বাহ্যিক পরিবর্তন হবে? অক্সিজেন কি আমরা লিটারে পাবো, কঠিনে পাবো? পাবো না, আয়তনে পাবো না। তার মানে আয়তন হচ্ছে আমাদের, এটা কিন্তু বাষ্পীয়। তো অক্সিজেন হচ্ছে আমাদের গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হাইড্রোজেনও গ্যাস। এই দুইটা আমাদের একসাথে বিক্রিয়া করে আমাদের কিন্তু নতুন একটা উৎপাদ উৎপন্ন করবে, যার নাম হচ্ছে আমাদের, ধরো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো, আর আমাদের কি উৎপন্ন করবে? পানি, H2O, পানি উৎপন্ন করবে। তার মানে মিথেন অক্সিজেনের সংস্পর্শে এসে আমাদের কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করেছে। তার মানে এটা দেখো, ফার্স্টে ছিল মিথেন আর ছিল কি অক্সিজেন। মিথেন কি মিথেন আছে? ওর পরিবর্তন হয়ে নতুন একটা পদার্থ উৎপন্ন করছে, যেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। আবার দেখো অক্সিজেন কি অক্সিজেনে এখনো আছে? নাই। তো অক্সিজেন পরিবর্তন হয়ে আমাদের কি করছে? পানি উৎপন্ন করছে। তো এখানে রাসায়নিক পরিবর্তন করছে। তার মানে আমরা কিন্তু পদার্থের দুইটা পরিবর্তন সম্পর্কে সংজ্ঞাটাও জানতে পারছি, আর উদাহরণও কিন্তু আমাদের একদম ক্লিয়ার। ঠিক আছে? ক্লিয়ার? এখন আসো রাসায়নিক বিক্রিয়ার দিকের সম্পর্ক নিয়ে, রাসায়নিক বিক্রিয়ার দিক নিয়ে আসো। আমরা যদি এতটুকু বুঝে থাকি তাহলে আমরা রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়ার দিক, এখন দেখবো রাসায়নিক বিক্রিয়ার দিকের পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়ার দিকের পরিবর্তন নিয়ে। এখন রাসায়নিক বিক্রিয়ার দিক আমরা জানি কিন্তু দুইটা, একটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। দুইটা পাই, একটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে কি আমাদের উভমুখী বিক্রিয়া। তো চলো দেখি একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া কাকে বলে। একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া কাকে বলে? তো যেগুলি আমরা পাইছি সেগুলি ফার্স্টে লিখি। কি কি আমরা পাইছি? একমুখী বিক্রিয়া পাইছি, আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়াও পাইছি। আমাদের পেয়েছি আমরা একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, আর এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া।
দুইটা, একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া। এখন একমুখী বিক্রিয়া কাকে বলে, একমুখী বিক্রিয়া কাকে বলে মনে রাখবা, এটা সংজ্ঞাটা যদি তোমাদের আসে তাহলে তোমরা ইজিলি লিখতে পারবা যে যেসব বিক্রিয়া হচ্ছে একদিকে বিক্রিয়া করে, তার মানে তার বিক্রিয়ার দিক হবে আমাদের একটাই। অর্থাৎ আমরা জানি এই পাশে থাকে হচ্ছে আমাদের বিক্রিয়ক এবং এখান থেকে আমরা পাই কি উৎপাদ। ওকে, তার মানে আমরা বিক্রিয়ক আর উৎপাদ এটা আমরা জানি। সো তোমাদের একমুখী বিক্রিয়াটা হচ্ছে যে তোমরা জাস্ট বিক্রিয়ক থেকে উৎপাদ পাবা, বিক্রিয়ক থেকে উৎপাদ পাবা, কিন্তু উৎপাদকে যদি তুমি বিক্রিয়া করো তবে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক পাবা না, বিক্রিয়ক পাবা না, বিক্রিয়া পাওয়া না। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া। ধরো তোমার এখানে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এটাকে তুমি বিক্রিয়া করো, দেখো তোমাদের ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপাদ কি আসে। তো আমাদের ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড পাই। দেখো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর আমরা কি পাই ক্যালসিয়াম অক্সাইড, দুইটা পাই। এখন একমুখী বিক্রিয়া যেহেতু বলছে, তার মানে একমুখী বিক্রিয়া তোমরা যদি দেখো তাহলে ফার্স্টে তোমাদের মাথায় আসতে হবে যে এই চিহ্নটা, এই চিহ্নটা তোমাদের মাথায় আসতে হবে, কারণ এটা কিন্তু দিক মাত্র একটা, এই দিকে খালি বিক্রিয়ক থেকে উৎপাদ পাইছে, কিন্তু উৎপাদ থেকে তোমাদের বিক্রিয়কে আসা যাবে না। ঠিক আছে? সো যে বিক্রিয়ায় তুমি শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ পাবা বা উৎপাদ উৎপন্ন করতে পারবা, কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কে রূপান্তর করতে পারবা না, সেটাই হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া। সংজ্ঞাটা মনে থাকবে, সংজ্ঞাটা মনে থাকবে, ক্লিয়ার? সো এখন আসা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়াতে। তো একমুখী বিক্রিয়া যেরকম উভমুখী, উভমুখী সংজ্ঞাও কিন্তু সেমই থাকবে, জাস্ট একটু ডিফারেন্ট। সো তোমাদের যদি উভমুখী বিক্রিয়া বলে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের বলতে হবে যে যেসব বিক্রিয়া থেকে, যেসব বিক্রিয়া বা যে রাসায়নিক বিক্রিয়ায় আমরা বিক্রিয়ক থেকে, দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ পাবো এবং উৎপাদ থেকে আবার বিক্রিয়ক পাবো, সেটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। এক্ষেত্রে তো তুমি একমুখী বিক্রিয়ায় জাস্ট বিক্রিয়ক থেকে উৎপাদ পাইছো, কিন্তু এই ক্ষেত্রে কি করবো, উভমুখী যেহেতু বলছে তার মানে কি করবে, দুই দিক থেকে বিক্রিয়া করবে, দুই দিক থেকে রাসায়নিক বিক্রিয়া হবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু উৎপাদ থেকেও এই বিক্রিয়াটা বের করতে পারবো। ওকে, ক্লিয়ার? যেমন তোমাদের এখানে একটা উদাহরণ দিচ্ছে, তোমাদের বইয়ের উদাহরণ, এখানে দেওয়া আছে হাইড্রোজেন প্লাস তোমাদের আয়োডিন দেওয়া, তার মানে এখান থেকে তোমরা কি পাবা, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড। দুই কেন দিলাম, কারণ এখানে তোমাদের হাইড্রোজেন দুইটা আছে, তারপরে তোমাদের এটা কিন্তু আয়ো কিন্তু দুইটা দেওয়া আছে, আয়োডিনও দুইটা দেওয়া আছে, হাইড্রোজেন আয়োডিন দুইটাই দেওয়া আছে, তাই আমরা দেখো দুইটা হাইড্রোজেন পাইছি আর দুইটা কি পাইছি, দুইটা আয়োডিন পেয়েছি। তার মানে এটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। দেখো আমি বলছিলাম যে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের এই সাইনটা ইউজ করতে হবে, কিন্তু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি তোমরা সেম সাইনটা ইউজ করতে পারবা? অ্যান্সার হলো না। কেন পারবো না? কারণ আমরা জানি যে এখানে বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ পাবো, আবার উৎপাদ থেকেও তো আমরা বিক্রিয়ক পাবো, উৎপাদ থেকেও তো আমরা বিক্রিয়কটা পাবো, তার মানে সাইনটা হবে এরকম। বুঝতে পারছো? তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদ পাবো, উৎপাদ থেকেও কি কি পাবো, বিক্রিয়ক পাবো। সংজ্ঞাটা আমাদের ক্লিয়ার, আমরা দুইটা উদাহরণ দেখতে পারছি, আমাদের কথাটার পরিবর্তন দেখতে পারলাম। অল ডান। এখন আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক, এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা এখন নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক হচ্ছে আমাদের ইলেকট্রন স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তর। আমাদের
রাসায়নিক পরিবর্তন শেষ, ভৌত পরিবর্তন আর পদার্থের পরিবর্তনের মধ্যে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন শেষ। দেন হচ্ছে আমরা কি পাইছি, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া শেষ। এখন আমরা জানবো হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। ইলেকট্রন স্থানান্তর, ঠিক আছে। সো ইলেকট্রন স্থানান্তরের মধ্যে তোমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, এটার মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে আর এটার মধ্যে ঘটে না। সো এটাকে আমরা দুইটা নামে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া আর এটা হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। তাহলে চলো কি কি পাই সেটা ফার্স্টে লিখি। একটা হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া, আরেকটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ার মধ্যে মনে রাখবা যে এখানে হচ্ছে তোমাদের জারণ বিজারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর হয়। আমরা জানি জারণ বিক্রিয়া কি করে, জারণ বিক্রিয়া কি করে, ইলেকট্রন দান করে। বিজারণ বিক্রিয়ার মধ্যে কি করে, ইলেকট্রন গ্রহণ করে। সো ইলেকট্রনের কি হয়, আদান প্রদান ঘটে। তো এটাকে আমরা কি বলতে পারবো, রেডক্স বিক্রিয়া। তো পাশে লিখে দিই যে জারণ বিজারণ হয়, জারণ বিজারণ ঘটে। আর কি আমরা জানি কি, ইলেকট্রন স্থানান্তর হয়। ইলেকট্রন স্থানান্তর হয়, ঠিক আছে। সেকেন্ডটা আমরা জানতে পারছি যে সেকেন্ড হচ্ছে আমাদের একটা রেডক্স বিক্রিয়া আর এটা হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। সো এখানে সোজা কথা মনে রাখবা, যেহেতু ইলেকট্রন স্থানান্তরের মধ্যে তোমাদের রেডক্স বিক্রিয়া আর নন রেডক্স বিক্রিয়া। নন মানে কি, না, নন, না, নট, নেভার, তার মানে কোনো ইলেকট্রন স্থানান্তর হবে না বা আদান প্রদান হবে না। আর রেডক্স বিক্রিয়ার মধ্যে তোমাদের জারণ বিজারণ ঘটে, জারণ বিজারণ ঘটার ফলে কি হয়, ইলেকট্রন আদান প্রদান ঘটে। তো তোমাদের এখানে ইলেকট্রন স্থানান্তর হওয়ার পরিবর্তে আদান প্রদান দিলে বেশি ভালো হয়, আদান প্রদান দিলে বেশি ভালো হয়, ঠিক আছে। এখানে লিখবা বিক্রিয়া ঘটে না, বা ইলেকট্রন আদান প্রদান করে না, করে না। ক্লিয়ার, ঠিক আছে। দেখো ইলেকট্রন স্থানান্তরের মধ্যে তোমাদের দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, একটা নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ার মধ্যে তোমাদের জারণ বিজারণ হয়, জারণ হচ্ছে ইলেকট্রন দান করে, বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, ফলে ইলেকট্রনের আমাদের জানি আদান প্রদান ঘটে। নন রেডক্স বিক্রিয়ার মধ্যে তোমাদের কিছুই হয় না, না জারণ বিজারণ হয়, না ইলেকট্রনের আদান প্রদান কিছুই হয়, ঠিক আছে, কিছু হবে না। তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন স্থানান্তরের মধ্যে পড়ে। ইলেকট্রন স্থানান্তরের মধ্যে কিন্তু দুইটা জিনিস পড়ে।
এখানে তোমাদের রেডক্স বিক্রিয়ার মধ্যে তোমরা চারটা জিনিস পাবা, চারটা জিনিস পাবা এই রেডক্স বিক্রিয়ার মধ্যে। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া ফার্স্ট লিখবা, সংযোজন বিক্রিয়া। কয়টা পাইলাম? চারটা পাইছি। সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, আরেকটা কি বলো? সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা বিয়োজন বিক্রিয়া। ফার্স্টে আমরা লিখবো সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, তারপরে হবে আমাদের বিয়োজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, এখানে যদি তোমাদের কোশ্চেন করে যে সংযোজন বিক্রিয়া কাকে বলে, মনে রাখবা সংযোজন বিক্রিয়া হচ্ছে তোমাদের সংযোজন মানে কি? যুক্ত হওয়া, দুইটা একসাথে যুক্ত হবে, দুইটা পরমাণু বা মৌল বা যৌগ একসাথে যুক্ত হবে, যেটা তৈরি করবে সেটাই কি আমাদের মোট বিক্রিয়াটা বা মোট উৎপাদটা। তো এখানে আমরা সহজেই লিখতে পারবো যে সংযোজন বিক্রিয়াটা হচ্ছে দুটি যৌগের বা মৌলক একসাথে পরস্পরের সাথে যুক্ত হয়ে যে উৎপাদ উৎপন্ন করে সেটাই আমাদের সংযোজন বিক্রিয়া। এখানে তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতে, এটা হচ্ছে নাইট্রোজেন ও হাইড্রোজেন। দেখো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এই দুইটা একসাথে বিক্রিয়া করে আমাদের হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া উৎপন্ন করছে, বা দেখো অ্যামোনিয়া NH3 এটা উৎপন্ন করছে। তার মানে এখানে কি যুক্ত হয়ে যায়? নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন করছে। দেন আসো সংযোজন বিক্রিয়া আমাদের ক্লিয়ার, রাইট? সংযোজন বিক্রিয়া শেষ। দেন আসো হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। বিয়োজন মানে কি? বিয়োগ, বাদ দেওয়া। আসো বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া বলছিলাম বিয়োজন মানে হচ্ছে বিয়োগ মানে বাদ দেওয়া, বা একটা দিছে তোমাদের দুইটা পাবা, একটা দিছে দুইটা পাবা, ঠিক আছে? ধরো তোমাদের এখানে একটা দেওয়া আছে তোমাদের হচ্ছে PCl5 একটা দেওয়া, এখান থেকে তোমরা দুইটা পাবা। PCl5 একটা যৌগ দেওয়া, এখান থেকে তোমরা কি পাবা? বিয়োগ দেওয়া মানে কি? আলাদা করা, পৃথক করা, দুইটা আলাদা আলাদা পাবা একটা থেকে। তার মানে PCl5 থেকে তোমরা পাবা হচ্ছে PCl3 ফসফরাস ক্লোরাইড, আর পাবা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের দুইটা অণু আর তিনটা অণু। তার মানে PCl5 পেন্টাক্লোরাইড থেকে তোমরা কি পাবা? পেন্টাক্লোরাইড ফসফরাস। এটা হচ্ছে পেন্টাক্লোরাইড ফসফরাস, এটা হচ্ছে ট্রাইক্লোরাইড ফসফরাস, আর এটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? দেখো পেন্টা বলছি কেন? তার মানে এখানে 5 আছে, এটা ট্রাইক্লোরাইড ফসফরাস, তার মানে 3টা। ওকে, এইভাবে মনে রাখতে হবে। তোমাদের সংযোজন বিক্রিয়া শেষ, যে দুইটা যুক্ত হয় একটা নতুন উৎপাদ তৈরি করবে, ওটা সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া হচ্ছে তোমাদের একটা দেওয়া থাকবে সেটা থেকে তোমরা দুইটা বানাবা, বা তোমাদের একটা দেওয়া থাকবে সেটা থেকে দুইটা আলাদা পৃথক করবা বা তিনটা পৃথক করবা, এটা তোমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে। সো তোমাদের সংযোজন বিক্রিয়া শেষ, বিয়োজন বিক্রিয়া শেষ। এখন আসা হচ্ছে তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া মনে রাখবা, এখানে হচ্ছে তোমাদের দুইটা যৌগ দেওয়া থাকবে, ঠিক আছে? দুইটা যৌগ দেওয়া থাকবে। এখন যে যৌগটার তোমার ক্ষমতা বেশি সেটা কি করবে? সেই যৌগটা ফার্স্টে যে কোনো একটা শক্তিশালী আয়ন বা তোমার মৌলের সাথে বিক্রিয়া করে, সেটা ওই জায়গা কি করবে? দখল করবে, ঠিক আছে? তোমাদের একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে তোমরা ইজিলি বুঝতে পারবা। তোমাদের বইতে দেওয়া আছে জিঙ্ক প্লাস হচ্ছে হাইড্রোজেন সালফেট বা সালফিউরিক অ্যাসিড। তোমাদের জিঙ্ক দেওয়া প্লাস সালফিউরিক অ্যাসিড দেওয়া, এই দুইটা একসাথে বিক্রিয়া করে আমাদের হচ্ছে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে। তার মানে উৎপাদটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফেট। এখন দেখো তোমাদের এখানে ফার্স্টে ছিল
হাইড্রোজেন সালফেট বা হচ্ছে তোমাদের কি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, এখানে সালফেটের সাথে আমাদের হাইড্রোজেন যুক্ত ছিল, কিন্তু জিঙ্ক কি করছে, জিঙ্কের ক্ষমতা বেশি, সে তাড়াতাড়ি এই হাইড্রোজেন বা হাইড্রোজেনের অণুটাকে হচ্ছে ধাক্কা দিছে বা তোমাদের সরাই দিছে, একদম বাদ দিয়ে দিছে, দিয়ে জিঙ্ক কি করছে, ওর জায়গাটা দখল করছে। দখল করার ফলে আমরা কি পাইছি, জিঙ্ক সালফেটটা আমরা কিন্তু পেয়েছি। ওকে, তার মানে আমরা এটা বলতে পারি যার ক্ষমতা বেশি সে কি করবে, এই প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে প্রতিস্থাপন যে দুর্বল তাকে সরিয়ে দিয়ে নিজে তার জায়গাটা দখল করবে এবং উৎপাদটাই কি হবে, সেই ক্ষমতাশীল মৌলটি বা যৌগটি হবে। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একজনকে সরিয়ে দিয়ে নিজে ওর জায়গা দখল করা। ক্লিয়ার? তার মানে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু শেষ, প্রতিস্থাপন বিক্রিয়া শেষ। এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফেট। ওকে, তার মানে আমরা তিনটা পাইছি, একটা সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দেন লাস্টে আমাদের হবে হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। ওকে, দহন বিক্রিয়া কি বলে, সোজা কথা মনে রাখবা, যে দুইটা তোমাদের মৌল বা যৌগ একসাথে বিক্রিয়া করবে, তোমাদের ওই দুইটা মৌল থেকে যে উৎপাদটা পাবা, উৎপাদ যেটাই পাও না কেন তার সাথে কিন্তু তোমাদের তাপ উৎপন্ন হবে। তাপ, দহন মানে কি, তাপ, জ্বালানি, এগুলি দহন থেকে আমরা বুঝতে পারবো কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। অর্থাৎ যদি দুটি মৌল একসাথে যুক্ত হয়ে যদি তাপ উৎপন্ন করে, প্রদত্ত মৌলের সাথে প্রদত্ত উৎপাদের সাথে যদি মৌল তাপ উৎপন্ন করে, তাহলে সেটা কি, সেটা হবে আমাদের দহন বিক্রিয়া, সেটাই হবে আমাদের দহন বিক্রিয়া। আমাদের দুইটা উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে সালফেটের সাথে অক্সিজেন বিক্রিয়া করে, দেখো সালফেটের সাথে তোমার অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করছে, সালফার ডাই অক্সাইড উৎপন্ন করছে, প্লাস তোমাদের তাপ উৎপন্ন করছে। দেখো সালফার প্লাস অক্সিজেন দুইটা একসাথে যুক্ত হয়ে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করছে, প্লাস কি বলছিলাম, তাপ উৎপন্ন করবে, তো তাপ তো উৎপন্ন করছেই। আরেকটা দেখো, এটা হচ্ছে কার্বন প্লাস তোমার অক্সিজেন, এই দুইটা একসাথে বিক্রিয়া করে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে আর তাপ উৎপন্ন করবে, তাপ তাপ উৎপন্ন করবে। শেষ? ক্লিয়ার? তার মানে আমাদের রেডক্স বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটে এবং ইলেকট্রন আদান প্রদান করে, সেটা হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া। এবং রেডক্স বিক্রিয়ার চারটা উদাহরণ হলো সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এন্ড লাস্টলি কি, লাস্টেরটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা যৌগ বা মৌল একসাথে যুক্ত হয়ে যে উৎপাদ তৈরি করবে সেটা আমাদের সংযোজন যৌগ, সংযোজন বিক্রিয়া। আরেকটা হচ্ছে বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা একটা যে বিক্রিয়ক থেকে তোমরা দুইটা উৎপাদ পাবা বা দুইটা মৌল পাবা, সেটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে আমাদের একটা মৌল, যে মৌলের মধ্যে হচ্ছে বেশি ক্ষমতা থাকবে, সেই মৌলটা ওই অন্য একটা মৌলের হচ্ছে সরিয়ে দিয়ে নিজে জায়গা দখল করবে এবং ওই মৌলের পরিবর্তে নিজে উৎপাদ হবে। তারপর লাস্টে হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াটা হচ্ছে যদি দুটি বিক্রিয়ক একসাথে যুক্ত হয়ে প্রদত্ত উৎপাদের সাথে তাপ উৎপন্ন করে, তাহলে সেটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। ক্লিয়ার? শেষ। রেডক্স বিক্রিয়ার মধ্যে আমাদের চারটা পড়ে। ওকে, তো তোমাদের এতটুকু যদি তোমরা বুঝে থাকো, আমাদের রেডক্স বিক্রিয়া শেষ। এখন আসো, আমাদের দুইটা জিনিস আমরা পাইছিলাম, যে একটা হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া আর এটা কি আমাদের নন রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া শেষ, এখন
নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া। ওকে, এটাও মুছে দিই কারণ রেডক্স বিক্রিয়া আমাদের টোটালি কমপ্লিট। নন রেডক্স বিক্রিয়া। ওকে, তাহলে নন রেডক্স বিক্রিয়ার মধ্যে আমরা দুইটা বিক্রিয়া পাবো। একটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া, আর একটা পাবো অধঃক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, একটা পাবো হচ্ছে প্রশমন বিক্রিয়া। নাও অধঃক্ষেপণ বিক্রিয়াতে পৌঁছানোর আগে আমাদের প্রশমন বিক্রিয়াটা কি সে সম্পর্কে হচ্ছে আমাদের কাছে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো প্রশমন বিক্রিয়াটা হচ্ছে, মনে রাখবা, অ্যাসিড আর ক্ষার দুইটা একসাথে যুক্ত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। কি করে? লবণ ও পানি উৎপন্ন করে। এন্ড এটাই হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। এটাই আমাদের প্রশমন বিক্রিয়া। তার মানে হচ্ছে অ্যাসিড ও ক্ষার, অ্যাসিড প্লাস ক্ষার দুইটা একসাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? লবণ ও পানি। লবণ ও পানি উৎপন্ন করবে। অর্থাৎ যে বিক্রিয়ায় তোমাদের অ্যাসিড ও ক্ষার একসাথে যুক্ত হয়ে লবণ ও পানি উৎপাদ হিসেবে লবণ ও পানি উৎপন্ন করবে, সেটাই আমাদের প্রশমন বিক্রিয়া। সেটাই আমাদের প্রশমন বিক্রিয়া। ওকে, তোমাদের অ্যাসিডে তোমরা ধরো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, জাস্ট ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ক্ষারটা আমরা ক্ষার হিসেবে নিব হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো এখান থেকে আমরা নিশ্চয়ই লবণ আর পানি পাবো। কারণ আমরা জানি অ্যাসিড ও ক্ষার একসাথে বিক্রিয়া হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড একসাথে বিক্রিয়া করে আমাদের নিশ্চয়ই একটা লবণ উৎপন্ন করে, এবং লবণটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর আমাদের উৎপন্ন করবে হচ্ছে পানি, মানে H2O, পানি আর হচ্ছে লবণ উৎপন্ন করবে। তো এই দুইটা জিনিস আমরা পাইছি, যে আমাদের অ্যাসিডকে আমরা ধরছি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্ষারকে ধরছি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, দেন এই দুইটা হচ্ছে একসাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। শেষ, প্রশমন বিক্রিয়া আমাদের জন্য টোটালি কমপ্লিট। নাও ইটস টাইম টু অর্ধক্ষেপণ বিক্রিয়া। অর্ধক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? এখন আসো অর্ধক্ষেপণ বিক্রিয়া। ওকে, এটা যাওয়ার আগে একটা উদাহরণ দেখবো। ধরো সোডিয়াম ক্লোরাইড, জাস্ট ফর এক্সাম্পল ধরো সোডিয়াম ক্লোরাইড। ওকে, আর এটা ধরো হচ্ছে সিলভার নাইট্রেট ধরো AgNO3। এখন এখান থেকে হচ্ছে তুমি চিন্তা করো একটা পাত্রে, ধরো একটা পাত্র, এবং এই পাত্রের মধ্যে পানি আছে, পানি দ্রবণ। এই দ্রবণের মধ্যে তুমি এক পাশ থেকে কি করছো? এক পাশ থেকে দিছো হচ্ছে সিলভার নাইট্রেট,
সরি, সিলভার নাইট্রেট, আরেক পাশ থেকে দিচ্ছ হচ্ছে কি NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। একটা পাশ থেকে দিচ্ছ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আরেক পাশ থেকে দিচ্ছ হচ্ছে সিলভার নাইট্রেট, এই দুইটা দিচ্ছ, ঠিক আছে? তো এখান থেকে তোমরা হচ্ছে পাবা HCl প্লাস সোডিয়াম নাইট্রেট, HCl প্লাস সোডিয়াম সোডিয়াম নাইট্রেট নাকি হ্যাঁ সোডিয়াম নাইট্রেট। এই দুইটা দেখো, এখানে তোমাদের এখানে আছে হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন, এই দুইটা একসাথে, এই দুইটা সোডিয়াম ক্লোরিন নিছো আর হচ্ছে সিলভার নাইট্রেট নিছো, এটা কি? এটা হচ্ছে আমাদের সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট। ওকে, সিলভার নাইট্রেট দেখো, এই দুইটার মধ্যে কিন্তু একটা আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া মানে কি, যদি কোনো দ্রবণের মধ্যে, যদি কোনো তরল দ্রবণের মধ্যে একটা যৌগ তোমাদের মিশ্রিত অবস্থা থাকে বা তোমাদের মিশে যায়, এবং আরেকটা যদি আমাদের কঠিন পদার্থ থাকে এবং এটা যদি তোমাদের না মিশে, যেমন ধরো এখানে তোমাদের সিলভার দেওয়া আছে, সিলভার দেওয়া আছে, এটা কিন্তু আমাদের এখানে পানির সাথে কিন্তু মিশবে না, পানির সাথে কি করবে? মিশবে না, কিন্তু তোমাদের সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু একদম মিশে যাবে, এখানে কিন্তু দ্রবণের সাথে মিশে যাবে। সো এটা কিন্তু দ্রবীভূত হবে, এই দ্রবণে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে, কিন্তু তোমাদের সিলভার নাইট্রেটের মধ্যে এটা কিন্তু তোমার পানির সাথে দ্রবীভূত হবে না, ফলে এটা কি করবে? তোমার নিচে তলানি আকারে জমা থাকবে, বুঝতে পারতেছো? তলানি আকারে জমা থাকবে। সো তলানি আকারে জমা থাকলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে অর্ধক্ষেপণ প্রক্রিয়া বা বিক্রিয়া, অর্ধক্ষেপণ বিক্রিয়া। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো, বুঝতে পারছো কিনা দেখো, এটা আমাদের নিচে তলানি আকারে জমা থাকবে, নাইট্রেটটা নিচে তলানি আকারে জমা থাকবে। সো এটাই হচ্ছে আমাদের অর্ধক্ষেপণ বিক্রিয়া, এটাই হচ্ছে আমাদের অর্ধক্ষেপণ বিক্রিয়া। ক্লিয়ার? আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। শেষ আমাদের রেডক্স বিক্রিয়া শেষ, নন রেডক্স বিক্রিয়া কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। রেডক্স বিক্রিয়া শেষ, নন রেডক্স বিক্রিয়াও কমপ্লিট। ওকে, আমাদের যেহেতু সবকিছু একদম কমপ্লিট হয়ে গেছে, তো হচ্ছে আজকের ক্লাসটা আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের যে টপিকটা আছে ওটা হচ্ছে ইলেকট্রনের যুগপথ, যুগপথ এটা আছে তোমাদের। তারপর আরেকটা আছে হচ্ছে তোমাদের লা শাতেলিয়ার নীতি, ইলেকট্রনের যুগপথ আছে, আর এটা হচ্ছে তোমাদের লা শাতেলিয়ার নীতিটা কিন্তু আমাদের আছে, যেটা যে দুইটা তোমাদের ডেফিনেশন বেশ বড়, তোমাদের বইটা খুললে দেখতে পারবা যে এই দুইটা ডেফিনেশন কিন্তু আরো অনেক বড় করে দেওয়া আছে, কিন্তু তোমাদের ছোট্ট একটা ট্রিক্স এর মাধ্যমে কিন্তু এই দুইটা তোমরা খুব ইজিলি মনে রাখতে পারো। সেই ট্রিক্সটা নিয়ে তোমাদের সাথে নেক্সট ক্লাস আমার দেখা হচ্ছে। আপাতত তোমরা যা আমি পড়াইছি সেগুলিকে এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর হিউজ পরিমাণে কিন্তু তোমাদের এমসিকিউ আসবে, প্লাস তোমাদের কি আসবে? জ্ঞানমূলক আসবে, আর তোমাদের যে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাগুলি কিন্তু তোমাদের গতে আসতে পারে, যেমন প্রশমন বিক্রিয়া, রেডক্স, নন রেডক্স বিক্রিয়া কাকে বলে, এখান থেকে যে চারটা বিক্রিয়া পাইছি রেডক্স বিক্রিয়া থেকে এবং নন রেডক্স বিক্রিয়া থেকে যে আমরা দুইটা উদাহরণ পাইছি, অর্থাৎ আমাদের প্রশমন বিক্রিয়া, এটা হচ্ছে অন্তঃক্ষেপণ বিক্রিয়া, পুরাটা হচ্ছে আমাদের আসতে পারে গতে। সো ভালো করে কয়েকটা জিনিস তোমাদের মুখস্থ করতে হবে, প্লাস কয়েকটা উদাহরণ দেখে যাবা, যাতে তোমাদের এমসিকিউ তে আর কোনো প্রবলেম না থাকে। সো আজকের ক্লাসে আমাদের এতটুকুই থাকবে, নেক্সট ক্লাসে সবাই আবার আমার সাথে জয়েন হয়ে যাবা। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের আজকে বায়োলজি হচ্ছে চ্যাপ্টার 30 নিয়ে চলে আসছি, অর্থাৎ চ্যাপ্টার 13। বা তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের জীবের পরিবেশ। দেখো, তোমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবের পরিবেশ। তো এই জীবের পরিবেশ থেকে হচ্ছে আজকে আমরা যে টপিক গুলো আছে, তোমাদের যতটুকু টপিক পড়ানো পসিবল হয় ততটুকু টপিক ফার্স্টে ক্লিয়ার করবো। তোমাদের সাথে সাথে টপিক ক্লিয়ার সাথে সাথে তোমাদের হচ্ছে জ্ঞানমূলক কি কি আসতে পারে বা তোমাদের অনুধাবন এমসিকিউ কি কি আসতে পারে সেটা কিন্তু তোমাদের সাজেশন দেওয়া হবে। সো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তোমাদের টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে তোমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের জীবের পরিবেশ। সো জীবের পরিবেশের মধ্যে তোমরা বইটা খুললে ফার্স্টেই দেখতে পারবা যে জীবের পরিবেশের মধ্যে তোমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র। তো তোমাদের এখানে অনেকের কোশ্চেন থাকবে যে বাস্তুতন্ত্র কাকে বলে। মনে রাখবা, এই পৃথিবীতে বা তোমাদের যে কোনো এলাকায় বা যে কোনো জায়গায় নির্দিষ্ট যে পরিমাণ মানুষ, জীব, জ্বর যা কিছু আছে কিনা, যা কিছু আছে তোমাদের সকলে যারা বসবাস করে, তো এই এলাকাটা নিয়ে সকলকে জুড়ে যে একটা পরিবেশ এবং পারস্পরিক মিথস্ক্রিয়া তৈরি হয়, সেটাই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। মানে তারা যে এলাকায় জীব ও জড়বস্তু এবং ভৌত পরিবর্তনের মধ্যে যা যা হচ্ছে একটা এলাকার মধ্যে সংঘটিত হয়, পুরাটাই কিন্তু আমাদের কি বাস্তুতন্ত্র। সম্পূর্ণটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। ওকে, সেখানে আমাদের যদি সংজ্ঞা আসে যে বাস্তুতন্ত্র কাকে বলে, সংজ্ঞা যদি আসে তাহলে আমরা কিভাবে লিখবো? সহজে লিখতে পারবো যে পরিবেশে বসবাসকারী সকল কিছুর মধ্যে যে সম্পর্ক হয়, বাস্তুতন্ত্র। ওকে, তোমাদের এখানে যদি বলে তাহলে তোমরা ইজিলি লিখতে পারবা যে পরিবেশে বসবাসকারী পরিবেশে বসবাসকারী সকল কিছুর মধ্যে সকল কিছুর মধ্যে
যে সম্পর্ক হয় সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। সকল কিছুর মধ্যে যে সম্পর্ক হয় সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। তো আমরা 1 নম্বরে যদি তোমাদের সৃজনশীলের মধ্যে সিকিউর মধ্যে যদি তোমাদের কতে আসে যে তোমাদের বাস্তুতন্ত্র কাকে বলে, ম্যাক্সিমাম টাইম অনেক বোর্ডে বা আসতে পারে, অনেক বোর্ডে বা তোমাদের হচ্ছে টেস্টের মধ্যে কিন্তু আসতে পারে যে হচ্ছে বাস্তুতন্ত্র কাকে বলে। তো তোমরা তখন ইজিলি এত বড় বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠাটা খুললে দেখবা যে অনেক বড় একটা এক্সপ্লেন করে লিখছে, এত কিছু দরকার নেই, জাস্ট সিম্পলি পড়লে হবে যে বাস্তুতন্ত্র হলে পরিবেশের মধ্যে সকল যা কিছু আছে তাদের মধ্যে যে কি দেখো তাদের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। এখন সকল কিছু বলতে কি বোঝায়? সকল কিছু বলতে হলো জীব, জল, পরিবেশ, আবহাওয়া, আর্দ্রতা, জলবায়ু, তারপরে হচ্ছে কীট পতঙ্গ, তোমাদের পোকামাকড়, ছোট পোকা, ব্যাকটেরিয়া, ভাইরাস, যা যা আছে প্রত্যেকটি হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু একটা বস্তু বা পদার্থ, এবং সবগুলোর মধ্যে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সম্পর্ক রয়েছে যাকে আমরা বলতে পারি বাস্তুতন্ত্র। ক্লিয়ার? সংজ্ঞাটা ক্লিয়ার, রাইট? সংজ্ঞাটা কিন্তু আমাদের প্রপারলি ক্লিয়ার। এখানে তোমাদের একটা বইতে স্পেশাল একটা ওয়ার্ড ইউজ করেছে যাকে বলা হয় মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া কি মনে রাখবা? মিথস্ক্রিয়া মানে হচ্ছে পারস্পরিক। পারস্পরিক, ওকে? মিথস্ক্রিয়া মানে হচ্ছে আমাদের পারস্পরিক। ক্লিয়ার? সো এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি, এখন মুছে ফেলবো। মিথস্ক্রিয়া মানে হচ্ছে আমাদের পারস্পরিক। এখন আমরা দেখবো হচ্ছে বাস্তুতন্ত্রের কিছু উপাদান। বাস্তুতন্ত্রের কিছু উপাদান। বাস্তুতন্ত্রের উপাদান। উপাদান, ওকে? তো বাস্তুতন্ত্রের মধ্যে তোমাদের 3টা উদাহরণ বইতে দেওয়া আছে। 3টা উদাহরণ, এটা হচ্ছে জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। জীব উপাদান। জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। মনে রাখবা তোমাদের এখানে কয়টা উপাদান দেওয়া আছে? তোমাদের বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে তোমাদের 3টা উপাদানের নাম দেওয়া আছে। ফার্স্টটা হচ্ছে আমাদের জড় উপাদান, দেন হচ্ছে কি ভৌত উপাদান, দেন আমাদের জীব উপাদান। জীব উপাদান মানে কি? মানুষ, গাছপালা, মাছ, এগুলি যা আছে সেগুলি কি, মানে যাদের জীবন আছে সেগুলি হচ্ছে জীব, তাদের কিছু উপাদান আছে। তারপর জড় কোনগুলি? তারপর জড় হচ্ছে আমাদের যে চেয়ার, টেবিল, তারপর তোমাদের কলম, খাতা, মার্কার, বোর্ড, যা কিছু আছে সব হচ্ছে জড় উপাদান। দেন কি ভৌত উপাদান। ভৌত উপাদানের মধ্যে তোমাদের নির্দিষ্ট ভাবে খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে আমাদের বৃষ্টি, বাতাস, আবহাওয়া, তারপরে হচ্ছে তোমাদের আর্দ্রতা, জলবায়ু, এগুলি প্রত্যেকটি কি আমাদের ভৌত উপাদান। তো চলো ফার্স্টের উপাদানটা লিখি। ফার্স্টে হচ্ছে আমাদের কি? জড় উপাদান। জড় উপাদান। জড় উপাদান। জড় উপাদান, ঠিক আছে? তো এই জড় উপাদান এটাকে ইংলিশে একটা নাম দেওয়া আছে, নন লিভিং ম্যাটার্স। নন লিভিং ম্যাটার্স। তো এটা হচ্ছে আমাদের 2 ভাগে ভাগ করা যায়। এটাকে আবার আমাদের 2 ভাগে ভাগ করা যায়। নন লিভিং ম্যাটার্স, ওকে? সো এটাকে আমরা জানি 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। 2 ভাগে। 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের জৈব বস্তু, আরেকটা হচ্ছে আমাদের অজৈব বস্তু।
দুই ভাগে, এটা জৈব বস্তু আর এটা অজৈব বস্তু। একটা কি জৈব বস্তু, অর্গানিক ম্যাটার্স, অর্গানিক ম্যাটার্স। আর এটা হচ্ছে আমাদের কি অজৈব বস্তু। অজৈব বস্তু হচ্ছে ইনঅর্গানিক ম্যাটার্স, ইনঅর্গানিক ম্যাটার্স। ওকে, একটা জৈব বস্তু আর এটা হচ্ছে অজৈব বস্তু। তার মানে বাস্তুতন্ত্রের মধ্যে প্রথম উপাদানটা আমাদের শেষ, যেটা হচ্ছে আমাদের জড় উপাদান। এখন আসা হচ্ছে ভৌত উপাদান, ফিজিক্যাল কম্পোনেন্টস। ভৌত উপাদান, যেটার ইংলিশ নাম কি ফিজিক্যাল কম্পোনেন্টস, ফিজিক্যাল কম্পোনেন্টস, এটা হচ্ছে আমাদের ভৌত উপাদান। লাস্টলি আমাদের আছে হচ্ছে জীব উপাদান, লিভিং জীব উপাদান। মনে রাখবা এটা হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। এটা থেকে আমরা সামনে ব্যাখ্যা জানতে পারবো। তিন প্রকার, ঠিক আছে। আমরা দেখছি কি কি থাকে, জড় উপাদান থাকে যেটা দুই ভাগে ভাগ করা যায়, জৈব বস্তু, অজৈব বস্তু। জৈব বস্তু অর্গানিক ম্যাটার্স, অজৈব বস্তু ইনঅর্গানিক ম্যাটার্স। তারপর হচ্ছে আমাদের ভৌত উপাদান, ফিজিক্যাল কম্পোনেন্টস। দেন লাস্টলি হচ্ছে জীব উপাদান, লিভিং। তিন প্রকার, উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক, খাদক, বিয়োজক। দেখো এখানে তিন প্রকার জীব উপাদান পাবো। তিন প্রকার জীব উপাদান পাবো। এটা কিন্তু বাস্তুতন্ত্রের মধ্যেই পড়ে, দ্যাটস ওয়াই এটা মুছিনি। তিন প্রকার জীব উপাদান। এখানে তোমাদের তিন প্রকার জীব উপাদানের মধ্যে তোমাদের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক, খাদক, বিয়োজক। কি কি? উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক প্রডিউসার, তারপর আমাদের আছে হচ্ছে খাদক কনজিউমার, দেন কি বিয়োজক, বিয়োজক। মনে রাখবা ডি কনজিউমার, ডি কনজিউমার। এবং এই খাদকটা হচ্ছে আমাদের চার প্রকার, চার প্রকার। এটা আমরা চার প্রকার পাই খাদক।
4 প্রকার। ওকে, তো ফার্স্টটা হচ্ছে আমাদের তৃণভোজী, তৃণভোজী ফার্স্টটা হচ্ছে তৃণভোজী, যেটা আমাদের কোন স্তরে? প্রথম স্তরে, প্রথম স্তরে। সেকেন্ডটা আমরা পাই হচ্ছে মাংসাশী, মাংসাশী, যেটা আমাদের দ্বিতীয় স্তরের, দ্বিতীয় স্তরের। তারপরটা হচ্ছে আমাদের তৃতীয় স্তর, এখানে নির্দিষ্টভাবে কিছু বলেনি, জাস্ট বলছে হচ্ছে তৃতীয় স্তর। লাস্টটা হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ স্তর। ঠিক আছে, তার মানে 4টা। তার মানে আমরা কয়টা পাইছি? 4টা। বাস্তুতন্ত্রের মধ্যে আমরা দেখছি যে বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে জড়বস্তু, তারপর এটা হচ্ছে ভৌত, তারপরটা জীব, জীব উপাদান। জড়বস্তুর মধ্যে কিন্তু কিছু পাওয়া যায় না, কিন্তু তোমাদের জীব জীব উপাদানের মধ্যে 3টা পাওয়া গিয়েছে। একটা হচ্ছে উৎপাদক, খাদক আর বিয়োজক। খাদকের মধ্যে হচ্ছে তোমাদের 4টা দেওয়া আছে। প্রথম স্তরের খাদক, যা আমরা জানি তৃণভোজী, মাংসাশী দ্বিতীয় স্তরের, তারপর এটা তৃতীয় স্তর, দেন হচ্ছে সর্বোচ্চ স্তর। কমপ্লিট। কনজিউমার। সো আমাদের বাস্তুতন্ত্র সম্পর্কে যা যা ছিল আমরা কিন্তু কমপ্লিট করেছি। বাস্তুতন্ত্রের মধ্যে তোমাদের যা যা ছিল তা কিন্তু হয়েছে। আরো কয়েকটা জিনিস আছে বাস্তুতন্ত্রের মধ্যে, তোমাদের বাস্তুতন্ত্রে আরো কয়েকটা জিনিস আছে। তোমাদের বাস্তুতন্ত্র আমরা জাস্ট জীব উপাদানের মধ্যে দেখছি, আমরা কিন্তু এখনো উপাদানে আছি, আমরা এখনো উপাদানের মধ্যে আছি। উপাদান আমাদের এখন শেষ হয়েছে, এখন আমরা আরো জানতে পারবো। এটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের টপিক। বাস্তুতন্ত্র আমরা জানি দুইটা, এটা হচ্ছে জলজ আর এটা হচ্ছে স্থলজ। একটা জলজ আর এটা হচ্ছে আমাদের স্থলজ। দুইটা বাস্তুতন্ত্র, 2 প্রকার, জলজ আর স্থলজ। এর মধ্যে আমরা পাই হচ্ছে স্থলজ কোনগুলো, স্থলজ আমাদের বাস্তুতন্ত্রের কোনগুলো, এগুলি আমাদের একটু জানতে হবে যে জলজ ও স্থলজ এগুলি কোনগুলি। স্থলজের মধ্যে আমরা 2টা জিনিস পাবো, এটা হচ্ছে সুন্দরবনের আর এটা হচ্ছে ধান খেতে। এটা হবে সুন্দরবনের আর এটা হবে আমাদের ধান খেতে। ওকে, সো এটা ফার্স্ট একটা স্থলজ লিখি। স্থলজ, স্থলজ মানে পানিতে ছাড়া যে বসবাসকারী জায়গাগুলো আছে সেখানে কিন্তু বসবাস করতে পারবে, সেগুলো হচ্ছে আমাদের স্থলজ প্রাণী বা স্থলজ বাস্তুতন্ত্র। আর এটা হচ্ছে আমাদের জলজ, আর এটা হচ্ছে স্থলজ। ওকে, এখন হচ্ছে জলজ আর হচ্ছে স্থলজ।
আমরা দেখছি যে স্থলজের মধ্যে আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে সুন্দরবনের বাস্তুতন্ত্র, আর এটা হচ্ছে ধান ক্ষেতের মধ্যে আমরা কি পাই, কীট পতঙ্গ পাই, তারপর হচ্ছে আরো বিভিন্ন জিনিস আছে, ধান ক্ষেত, আবহাওয়া, বাতাস, এগুলি হচ্ছে আমাদের, আমরা কি বলছিলাম বাস্তুতন্ত্র কাকে বলে, সবকিছু মিলিয়ে যে একটা নির্দিষ্ট এলাকা গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। ধান ক্ষেতের ক্ষেত্রে দেখো, ধান ক্ষেতের মধ্যে কি পাই, আমাদের মাটি আছে, এখানে পানি দেয়, আর আমরা বাতাস পাই, দেন আমরা সূর্যের আলো পাই, তারপর এখান থেকে কি হয়, ফসল উৎপন্ন হয়, তাহলে ওখানে মাটিও থাকে, তাহলে কি ওটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সবকিছু মিলিয়ে আমাদের নির্দিষ্ট এলাকা, এবং ওইটাই হচ্ছে আমাদের ধান ক্ষেতের স্থলজ, ধান ক্ষেতের বাস্তুতন্ত্র। আর এটা হচ্ছে আমাদের সুন্দরবনের ক্ষেত্রে আমরা জানি সুন্দরবনের মধ্যে কি আছে, হাতি, ঘোড়া, হরিণ, যা যা আছে সবকিছু আছে, তারপর হচ্ছে কি, তারপরে বিভিন্ন ধরনের গাছ আছে, তারপরে ওখানে একটা নদী বয়ে যায়, সুন্দরবনের নদী বয়ে যায়, তাহলে আমরা কি পাই, ওইখানে সবকিছু মিলে একটা নির্দিষ্ট এলাকা, যাকে আমরা বলি সুন্দরবনের বাস্তুতন্ত্র। ওকে, এবার জলজের মধ্যে আসো। এখন জলজের মধ্যে হবে পুকুরের, দেন নদীর বাস্তুসংস্থান, সমুদ্রের। তিনটা জিনিস পাবো, পুকুরের, নদীর, সমুদ্রের। পুকুরের বাস্তুসংস্থান, নদীর কি বাস্তুসংস্থান। দেন আমরা পাবো হচ্ছে সমুদ্রের জলজের মধ্যে পাবো নদীর, দেন কি, আর হচ্ছে সমুদ্রের। দেন হবে আমাদের সমুদ্রের বাস্তুসংস্থান, বা তোমরা এরকম দিয়ে দিতে পারো, সমুদ্রের বাস্তুসংস্থান। তার মানে আমরা হচ্ছে স্থলজ থেকে দুইটা পাইছি, একটা হচ্ছে সুন্দরবনে, একটা ধান ক্ষেতে, আর জলজ থেকে পাইছি হচ্ছে পুকুরের, দেন নদীর, দেন হচ্ছে কি সমুদ্রে থাকে তিমি মাছ, নদীতে থাকে ছোট ছোট হচ্ছে কি মাছ থাকে, তারপরে নদীতে অনেক কিছু থাকে, ওটা হচ্ছে নদী। আর পুকুরের মধ্যে আমরা জানি পুকুরের মধ্যে কিন্তু ছোট ছোট পোকামাকড় থাকে, সবকিছু মিলে কিন্তু পুকুরে, তার মানে জলজের হচ্ছে তিনটা, স্থলজের হচ্ছে দুইটা। ক্লিয়ার? বাস্তুতন্ত্রের এই একটা জিনিস কিন্তু হবে টোটালি ক্লিয়ার। এখন নেক্সট টপিকে যাব, যেটার নাম হচ্ছে প্ল্যাঙ্কটন। এতটুকু আমাদের সব শেষ। এখন আমরা যাব প্ল্যাঙ্কটন। তোমাদের ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসতে পারে। প্ল্যাঙ্কটন, ঠিক আছে। তো এখান থেকে মনে রাখবা যে প্ল্যাঙ্কটন দুই রকমের প্ল্যাঙ্কটন হয়। এটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন, এটা হচ্ছে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন, আর এটা হচ্ছে আমাদের জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটন, এই দুইটা, ঠিক আছে। প্ল্যাঙ্কটনের মধ্যে আমাদের দুইটা পাই, এটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন আর এটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, এবং এটার মধ্যে দুইটা নাম হচ্ছে আমাদের উদ্ভিদ কণা
এটা আমাদের উদ্ভিদ কণা, আর এটা হবে আমাদের প্রাণী কণা, প্রাণী কণা। ওকে, সো আমরা প্ল্যাঙ্কটনের মধ্যে পাই। এটা বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন। এটা ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা প্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন। ওকে, প্ল্যাঙ্কটন। ওকে, তাহলে এখন আসা হচ্ছে ম্যাক্রোফাইটে। ম্যাক্রোফাইট কাকে বলে দেখো, ম্যাক্রোফাইট। নেক্সট আমরা আসবো হচ্ছে ম্যাক্রোফাইট। ম্যাক্রোফাইট। এখন ম্যাক্রোফাইট বলতে কি বোঝে? ম্যাক্রোফাইট বলতে কি বোঝায় মনে রাখবা যে ম্যাক্রো হচ্ছে আমাদের ছোট আর ফাইট হচ্ছে আমাদের উদ্ভিদ। ঠিক আছে, ম্যাক্রো হচ্ছে আমাদের ছোট আর ফাইট হচ্ছে আমাদের উদ্ভিদ। ম্যাক্রো মানে ছোট, ছোট না সরি, বড় বড়। ম্যাক্রো মানে হচ্ছে আমাদের বড়, আর এটা হবে আমাদের, এতটুকু হবে আমাদের উদ্ভিদ, এতটুকু হবে আমাদের উদ্ভিদ। তার মানে ম্যাক্রোফাইট কাকে বলে বলছি। প্ল্যাঙ্কটনের মধ্যে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন আর একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটনকে আমরা বলি হচ্ছে উদ্ভিদ প্ল্যাঙ্কটন, আর হচ্ছে জুপ্ল্যাঙ্কটনকে আমরা বলি কি? প্রাণী কণা। প্রাণী কণা, উদ্ভিদ কণা, এটা কি? প্রাণী কণা। দেন হচ্ছে আমাদের আসছে কি? ম্যাক্রোফাইট আমরা জানি ম্যাক্রো হচ্ছে বড় আর ফাইট হচ্ছে আমাদের উদ্ভিদ। ঠিক আছে, বড় উদ্ভিদ, বড় উদ্ভিদ। তোমাদের আরেকটা টপিক বুঝাবো। এর আগে যে আমরা পড়ছিলাম, এর আগে টপিকে আমরা পড়ছিলাম যে হচ্ছে জীব কণার মধ্যে বা জীব উপাদানের মধ্যে আমরা তিনটা জিনিস পাইছিলাম। জীব উপাদানের মধ্যে আমরা তিনটা জিনিস পাইছিলাম, একটা হচ্ছে আমাদের উৎপাদক, দেন হচ্ছে খাদক, আর এটা হচ্ছে আমাদের কি? বিয়োজক। উৎপাদক, খাদক, বিয়োজক। ঠিক আছে, তো এগুলি হচ্ছে আমরা এখন পড়বো। উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক, খাদক, বিয়োজক। তো ফার্স্টে আসো উৎপাদকে। উৎপাদক, ফার্স্টে আমাদের হবে হচ্ছে উৎপাদক। উৎপাদক, এটা ইংলিশ নাম কি? অটোট্রফিক। অটোট্রফিক। এবং এটা কি? এটা আমাদের হবে হচ্ছে স্বভোজী। আর এটা কি করে? সূর্যের আলো গ্রহণ করে। কি করে? সূর্যের আলো গ্রহণ করে বা ব্যবহার করে। সূর্যের আলো ব্যবহার করে। ওয়েট, জানি নেই। সূর্যের আলো ব্যবহার করে। সূর্যের আলো ব্যবহার করে। দেন আসো, দেন আমাদের বলতে হচ্ছে কি? উৎপাদক। দেন আমরা জানি তিনটা জিনিস পাইছিলাম, উৎপাদক, খাদক, বিয়োজক। নেক্সট স্টেপ ইজ খাদক। খাদক, ইংলিশ নাম হচ্ছে হেটারোট্রফিক। এমসিকিউতে আসবে হেটারো
হেটারোট্রফিক। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবা পরভোজী। পরভোজী মানে অন্যের উপর নির্ভর করে, অন্যের উপর নির্ভর করে। ঠিক আছে, তো মানে খাদ্য হচ্ছে আমাদের হেটারোট্রফিক এবং এটা কি পরভোজী, যে খাদ্য গ্রহণ করে, যে খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে, এটা হচ্ছে আমাদের হেটারোট্রফিক। দেন লাস্টলি হচ্ছে আমাদের বিয়োজক। বিয়োজকে হবে ডিকম্পোজার। খাদ্য গ্রহণ করে, আর এটা হবে আমাদের বিয়োজক। ডিকম্পোজার, এটার ইংলিশ নাম কি? ডিকম্পোজার। এটার ইংলিশ নাম হচ্ছে ডিকম্পোজার। ডিকম্পোজার। ওকে, তো ডিকম্পোজার এটা হচ্ছে খাদ্য বিয়োজন করে, খাদ্য বিয়োজন করে, খাদ্য বিয়োজন করে। খাদ্য বিয়োজন করে। ঠিক আছে, তো এটার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে জৈব বস্তু বিয়োজন করে হচ্ছে জৈব বস্তু, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। খাদ্য বিয়োজন করে মানে কি? বিয়োজকগুলি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, ছত্রাক। ঠিক আছে, এগুলি হচ্ছে আমাদের খাদ্য বিয়োজন করে, যেমন ব্যাকটেরিয়া। দেন আছে হচ্ছে আমাদের ছত্রাক বা ফাঙ্গাস। ওকে, সো এগুলি। সেগুলি তোমাদের একটু মাথায় রাখতে হবে যে তোমাদের বাস্তুতন্ত্রের মধ্যে শুরু থেকে আলোচনা করি, যে তোমাদের বাস্তুতন্ত্রের মধ্যে শুরুতেই বলছিলাম যে তোমাদের সবগুলি বস্তু হচ্ছে সকল বস্তু যে নির্দিষ্ট এলাকার মধ্যে বসবাস করে, সেটাই কি আমাদের বাস্তুতন্ত্র। এবং এই বাস্তুতন্ত্রের মধ্যে আমরা দুইটা উদাহরণ পাইছিলাম, একটা হচ্ছে জীববস্তু, আর এটা কি বলো, দুইটা উদাহরণ পাওয়া গিয়েছিল। ঠিক আছে, দুইটা উদাহরণ পাওয়া গেছিল। একটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে অজৈব বস্তু আর এটা জৈব বস্তু। অজৈব বস্তু আর এটা জৈব বস্তু। তোমার তিনটা উদাহরণ পাইছিলাম যে তোমার বাস্তুতন্ত্রের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে জড় উপাদান, দেন হচ্ছে তোমাদের ভৌত উপাদান, আর এটা কি জৈব উপাদান। জড় উপাদান, ভৌত উপাদান, জৈব উপাদান। জড় উপাদানের মধ্যে দুইটা জিনিস আছে, অজৈব বস্তু, না এটা হচ্ছে জীব উপাদানের মধ্যে দুইটা জিনিস আছে, অজৈব বস্তু, জৈব বস্তু। ভৌত উপাদান কোনগুলি? ভৌত উপাদান হচ্ছে আমাদের আলো, পানি, মাটি, বায়ু, আর্দ্রতা, বৃষ্টি, এসব হচ্ছে আমাদের ভৌত উপাদান। ঠিক আছে, এখন জীব উপাদানের মধ্যে আমাদের দুইটা জিনিস পাইছিলাম, সেটা হচ্ছে আমাদের উৎপাদক, খাদক, বিয়োজক। এখন আমরা জানতে পারছি যে উৎপাদক হচ্ছে সূর্যের আলো গ্রহণ করে, এটার ইংলিশ নাম হচ্ছে অটোট্রফি, যা আমাদের এমসিকিউতে আসতে পারে। এবং এটা হচ্ছে আমাদের স্বভোজী, মানে কি করে? সূর্যের আলো গ্রহণ করে, মানে নিশ্চয়ই গ্রহণ করে মানে উদ্ভিদ, এবং এটার মধ্যে নিশ্চয়ই ক্লোরোফিল থাকে, দ্যাটস ওয়াই এটা কি আমাদের স্বভোজী। দেন আসবো খাদক। খাদক হচ্ছে আমাদের পরভোজী, এটার ইংলিশ নাম হচ্ছে আমাদের হেটারোট্রফিক, মানে অন্যের শিকার করে খাদ্য গ্রহণ করে বা উদ্ভিদ গ্রহণ করে খাদ্য গ্রহণ করে। বিয়োজক হচ্ছে আমাদের খাদ্য বিয়োজন করে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাস ইত্যাদি। ঠিক আছে, ওকে। তোমাদের আরো কয়েকটা জিনিস পড়েছিলাম, যে হচ্ছে তোমাদের বাস্তুতন্ত্রের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে স্থলজ আর জলজ।
স্থলজ আর জলজ। স্থলজের মধ্যে তোমাদের দুইটা পড়েছিলাম, এটা হচ্ছে সুন্দরবন আর এটা হচ্ছে ধান ক্ষেত। সুন্দরবনের মধ্যে যে এলাকা জুড়ে তোমাদের সুন্দরবন বিস্তৃত সেটা হচ্ছে আমাদের সুন্দরবনের বাস্তুতন্ত্র, আর এটা হচ্ছে তোমাদের জলজ আর এটা হচ্ছে ধান ক্ষেতের বাস্তুতন্ত্রের মধ্যে যে এলাকা নিয়ে ধান ক্ষেতের স্থানটি জড়িত সেটা হচ্ছে আমাদের ধান ক্ষেতের বাস্তুতন্ত্র। দেন আসো তোমাদের জলজের মধ্যে, জলজের মধ্যে তোমাকে পড়েছিলাম হচ্ছে পুকুরের বাস্তু সংস্থান, দেন হচ্ছে পুকুরের, নদীর, আর হচ্ছে তোমাদের সমুদ্রের, সমুদ্রের। দেন আরো পড়েছিলাম হচ্ছে প্ল্যাংটন। প্ল্যাংটনের মধ্যে তোমাদের দুইটা জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে তোমাদের ফাইটোপ্ল্যাংটন আর এটা হচ্ছে তোমাদের জু প্ল্যাংটন। ফাইটোপ্ল্যাংটন আর হচ্ছে তোমাদের জু প্ল্যাংটন। ফাইটোপ্ল্যাংটন হচ্ছে তোমাদের উদ্ভিদ কণা, জু প্ল্যাংটন হচ্ছে তোমাদের প্রাণী কণা। ম্যাক্রো প্ল্যাংটন পড়েছিলাম, ম্যাক্রোফাইট হচ্ছে তোমাদের, ম্যাক্রো মানে হচ্ছে বড় আর ফাইট হচ্ছে তোমাদের উদ্ভিদ। ম্যাক্রো মানে বড়, ফাইট তোমাদের হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, ওকে, শেষ। আমাদের টপিক কিন্তু ফুল কমপ্লিট। ওকে, ডান ডান। সো আজকের ক্লাসটা তোমাদের এতটুকুই থাকবে। তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে উদ্ভিদ, তোমাদের প্রাণীর নিয়ে যে তোমাদের খাদ্যের যেটা খাদ্য শিকল বর্ণিত আছে, তোমাদের টেক্সট বইটা খুললে তোমরা দেখতে পারবা যে খাদ্য শিকল নিয়ে কিন্তু তোমাদের একটা বড় একটা বর্ণনা দেওয়া আছে, সেগুলো তোমাদের একটু পড়তে হবে, যা আমি নেক্সট ক্লাসে তোমাদের টপিক গুলো নিয়ে একদম ডিসক্রিপশনে তোমাদের পড়া দিব। দেন এখান থেকে তোমাদের আসতে পারে হচ্ছে এই যে উৎপাদক, খাদক, বিয়োজক, এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। প্লাস তোমাদের যে যে এমসিকিউ বলছি ওই এমসিকিউ কিন্তু তোমাদের আসতে পারে। ইংলিশ নামগুলি মনে রাখতে হবে, ইংলিশ নামগুলি, তারপর তোমার মনে রাখতে হবে কোনটা স্বভোজী কোনটা পরভোজী। যেমন আমাদের হচ্ছে উৎপাদক স্বভোজী, খাদক হচ্ছে পরভোজী। ক্লিয়ার? সো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে সবাই সবাই একদম টাইম মতো যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। Yes, yes.